আমাদেরকে হামলা করা হলো, মামলা দেওয়া হলো, বহিষ্কার দেওয়া হলো, তদন্ত কমিটি দিয়ে প্রেশার দেওয়া হলো, নানাভাবে বলা হলো আমাদের বহিষ্কার উঠাবে যদি আমরা আন্দোলন থেকে সরে যাই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা ইথিক্যালি কোনোভাবেই রং ছিলাম না। আমাদের শুরুতে যেভাবে শুরু হয়েছিল যে ছাত্রদলের সাথে ধাক্কাধাক্কি, সো সেইখানে যদি সুষ্ঠু তদন্ত করে কেউ জড়িত থাকে, পরবর্তী প্রশাসন এসে যদি কোনো দোষ খুঁজে পায় আমরা সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু আমাদের সাথে যোগাযোগ না করে, আমাদের সাথে আলোচনা না করে যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটি নানাভাবে আমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র আন্দোলন করার জন্য নানাভাবে হয়রানি করেছে। আমাদেরকে যারা তালা দিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, আমরা শুনতে পেয়েছি, এই জন্য বহিষ্কার করা হয়েছে। তা আমরা কেন দাঁড়িয়েছি সেই প্রশ্ন বারবার করতেছি। আমরা আসলে ছাত্রদলের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছি, সেটি আমাদের ক্যাম্পাসের বিষয় ছিল। আমরা নিজেরা কয়েকজন খাজা হলের নিচে যখন দেখলাম সন্ত্রাসীরা আমাদের ক্যাম্পাসে ঢুকে পড়তেছে, আমাদের দিকে ঢিল ছুটতেছে, তখন আমরা সেটা রেজিস্ট করি, কারণ আমরা জুলাইয়ের সন্তান। জুলাইয়ে আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ নানা জায়গায় আমরা রক্ত দিয়েছি। যাত্রাবাড়িতে আমার নিজের হাতের, আমার কোলে অনেক মানুষ মারা গিয়েছে। আমরা গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে এসেছি। আমাদেরকে যখন আবার গুলি ছোড়া হলো, আমাদেরকে যখন কুপিয়ে আমাদের পিঠ রক্তাক্ত করা হলো, আমাদেরকে যখন মামলা দেওয়া হলো, বহিষ্কার দেওয়া হলো, ভেবেছে আমরা ভয় পেয়ে যাব। বারবার বলতেছে আমরা জুলাই করে এসেছি, আমরা ভয় পাই নাই। আমরা 2 মাস ধরে দাঁড়িয়ে আছি এখানেই। আমরা আমাদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে জানিয়েছিলাম। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছিল। আমরা ভেবেছিলাম তারা একটি ব্যবস্থা নিবে। আমরা অপেক্ষা করেছিলাম, ঈদ পর্যন্ত আমরা অপেক্ষা করার পর আমরা ভেবেছিলাম যেহেতু ভিসি স্যার আমাদের শিক্ষক, তিনি আমাদের যে 5 দফা দাবি সেগুলা মেনে নিয়ে অথবা মেনে নেওয়ার প্রক্রিয়া শুরু করে আমাদের এই নিশ্চয়তা যদি দেয়, তাইলে আমরা হয়তো ক্লাস পরীক্ষা ফিরতে রাজি হব। আমরা ঈদের পরে স্যারকে জানিয়েছিলাম যে আমরা হলে উঠতে চাই, আমাদের হল খুলে দেন, আমাদের শিক্ষার্থীরা ফিরুক, আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। যদি 5 দফা মেনে নেওয়া হয়, আমরা 6 দফার ব্যাপারে, পদত্যাগের ব্যাপারে হয়তো সরেও আসতে পারি। কিন্তু তিনি কি করলেন? তিনি আমাদেরকে রাস্তায় কুকুরের সাথে শুয়ে থাকতে বাধ্য করলেন হল না খুলে। তিনি স্থানীয়দের দিয়ে আমাদের নামে 1 ভরি স্বর্ণের চেইন চুরির মামলা দিলেন। আমরা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি, আমাদেরকে মামলা দেওয়া হলো। আমাদের শিক্ষার্থী 30 জনকে শুধুমাত্র আন্দোলন করার জন্য বহিষ্কার করা হলো। তো আমরা সব করেছি, আমরা দাঁড়িয়েছি এখানে, আমাদের আর কিছু করার নেই। আমরা জুলাই গুলির মুখে দাঁড়িয়েছিলাম। আমি মারা যেতে পারতাম, আমার ভাইয়েরা মারা যেতে পারতো, আমরা জেলে গেছি, আমরা সব পার করে এসেছি। 18 ফেব্রুয়ারি আবার জুলাই নামিয়ে আনা হয়েছে কুয়েটে, আমরা 2 জুলাই দেখেছি। তা আমাদের আর দেওয়ার কিছু নেই। আমরা ইন্টারিমকেও জানিয়েছি, তারা আমাদের সাথে 2 মাসে আলোচনায় বসেন নাই। আমরা হামলা মামলা বহিষ্কারের পর আর আমাদের ধৈর্য নাই, আমরা ক্লান্ত, আমরা হতাশ। আমাদের একমাত্র আর জীবন দেওয়ার বাকি আছে। তো ইন্টারিমকে জানিয়ে দিতে চাই, আমরা আর 24 ঘন্টা অপেক্ষা করব। এই ভিসিকে যদি অপসারণ না করা হয়, 24 ঘন্টা পর আমরা আমরণ অনশনে যাব। আমাদের জীবন দেওয়া ছাড়া আর কিছু করার নেই। হামলা মামলা বহিষ্কার সব দেওয়া শেষ। আমরা এখন প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার দিকে তাকিয়ে আছি। আমাদের এই আমরণ অনশন হবে ইন্টারিমের বিরুদ্ধে। তারা কেন আমাদের রক্তের উপর দাঁড়ায় আমাদের কথা শুনবে না? এই ভিসি আমাদের রক্তের উপর দিয়েই এসেছে। তিনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেই এসেছেন, আমাদের রক্তের জন্যই এসেছেন, তিনি আমাদের রক্ত ঝরিয়েছেন। তো আমরা ইন্টারিমের কাছে দাবি জানাই, 24 ঘন্টার মধ্যে যদি এই ভিসিকে অপসারণ না করা হয়, আমরা কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশনে যাচ্ছি। কালকে দুপুর 3টায় আমরা আমরণ অনশনে বসছি, আলটিমেটাম 24 ঘন্টা। আপনাদের যদি একটু মনে করিয়ে দিতে চাই যে কিভাবে আমরা আজ আমাদের যৌক্তিক একটি 6 দফা দাবি থেকে
2 মাস ধরে আন্দোলন করতে করতে এক দফায় এসে উপস্থিত হয়েছি। আমি যদি একটু বলতে চাই আমাদের এক দফা কেন, প্রথমত ভয়েস অফ কুয়েট ভক নামে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরত আনানোর চেষ্টা করার জন্য, দ্বিতীয়ত সন্ত্রাসীদের হামলা থেকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য, তৃতীয়ত ব্যর্থ হয়েছে ওটা স্বীকার না করে আমি ব্যর্থ হইনি এই কথা বলার জন্য, চতুর্থত নামমাত্র 500 জনের একটি অজ্ঞাতনামা মামলা দিয়ে, লোক দেখানো একটি মামলা দিয়ে আমাদের আন্দোলনকে দুর্বল করার জন্য এবং আমাদের চিহ্নিত সন্ত্রাসীদের একজনকেও গ্রেফতার না করার জন্য, হলের ওয়াইফাই পানি বন্ধ করে দিয়ে জোরপূর্বকভাবে স্বৈরাচারী আচরণ দেখিয়ে ছাত্রদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য, জুলাই সহ সকল গ্রাফিতি মুছে ফেলার জন্য, ঈদের পরে হল না খুলে 2 দিন খোলা আকাশের নিচে রাখার জন্য, বহিরাগত সন্ত্রাসীদের তথ্য দিয়ে উল্টা শিক্ষার্থীদের নামে স্বর্ণ চেন চুরির মামলা করার জন্য, তদন্ত কমিটি দিয়ে অন্যায্যভাবে আন্দোলনরত 30 জনকে বহিষ্কার করার জন্য, আবার শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য আরেকটি তদন্ত কমিটি তৈরি করার জন্য, ইউনিয়ন বিএনপি নেতার পিছনে আমাদের সম্মানিত শিক্ষকদের দাঁড় করানোর জন্য, সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়ার জন্য আমরা এইসব কারণে এক দফায় এসেছি। আমরা শিক্ষক সমিতি এ ব্যাপারে তো অগ্রণী ভূমিকা সবসময় পালন করে থাকে। এছাড়াও যারা সিনিয়র শিক্ষক আছেন তারাও ছাত্রদের সাথে করে থাকেন, অতীতেও করছেন। আমি এখানে এই প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকতায় আছি 38 বছর। তো সেই হিসাবে এই ধরনের দু একটা ঘটনা অতীতেও ঘটছে, সেখানেও দেখছি শিক্ষকরাও ভূমিকা রাখে সবসময়। এবারেও ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে। ভূমিকা রাখে নাই তাও না, যেগুলো হয়তো মিডিয়াতে ওইভাবে আসছে না, কিন্তু অবশ্যই ভূমিকা রাখা হচ্ছে। কিন্তু এবারের আন্দোলনে ছাত্রদের যে মোটিভ, তাদের মধ্যে যেটুকু আমার ব্যক্তিগত উপলব্ধি, তারা জুলাইয়ের আন্দোলনের সাথে এটাকে মেলাতে চাচ্ছে। কিন্তু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জুলাইয়ের আন্দোলনের সাথে কখনোই মিশবে না। তো এই মিশানোর কারণেই ছাত্ররা তাদের যে ধারণাটা, সেটা আমরা শিক্ষকরা চেষ্টা করেও পরিবর্তন করতে ব্যর্থ হয়েছি বলবো না। কারণ আজকের যে কর্মসূচি তারা দেশে বা আপনারা দেখছেন, সেখানে কিন্তু এটা প্রমাণ করে না যে এই কজন ছাত্র দিয়ে 5000 স্টুডেন্টের তারা প্রতিনিধিত্ব করছে, সেটা অবশ্যই না। কারণ এখনও ছাত্ররা এবং ছাত্রদের গার্জেনরা, যেহেতু আমি একজন বিভাগীয় প্রধান, আমার সাথে যোগাযোগ করছে যে তারা অবশ্যই ক্লাসে ফিরতে চায়, সেজন্য একটা সুষ্ঠু পরিবেশ এখানে চায়। তো এখন যারা যে ছাত্রগুলো এখন এই আন্দোলনের জন্য বিভিন্ন ডাক দিচ্ছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তো সেইগুলো আজকে আমাদের নতুন আজকে যোগদান করছে আমাদের যে ডিএসডব্লিউ, উনিও আমাদের শিক্ষকরা তাদের সাথে আমরা কথা বলছি যে কিভাবে তাদেরকে আলোচনার টেবিলে আনার জন্য ডিএসডব্লিউ মহোদয় চেষ্টা করছেন আমার জানা মতে। যদি আলোচনার টেবিলে যে কোনো কিছু সমস্যা হলে আলোচনাই হলো সবথেকে উত্তম মাধ্যম যে সমাধান করার। তা ডিএসডব্লিউ সেটা চেষ্টা করছেন যে আলোচনার মাধ্যমে তাদেরকে সমাধান কী করে করা যায়। কারণ একটা প্রতিষ্ঠান এইভাবে কখনোই চলতে পারে না, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি। দোষগুণ সবারই আছে। আমরা শিক্ষক ওই দিনের আন্দোলনে আমরা ফিজিক্যালি মাঠে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম, এবং আমার নিজের চোখের সামনে আমাকেও ইনসাল্ট করা হয়েছে, আমাকেও এরা সাক্ষী প্রমাণ, ছাত্ররাও আছে, শিক্ষকরাও আছে, এরকম বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে হয়েছে। কাজেই ছাত্ররা সেদিন মার খাইছে, এটা আমরা নিজ চোখে দেখে আমরা সহ্য করতে পারি নাই বলে আমরা ছাত্রদের জন্যই মাঠে চলে গেছি।
যেমন না ছাত্রদের সাথে আমরা মারামারি করতে গেছি, এই জিনিসটা আমার ছাত্ররা কেন বাইরের থেকে বহিরাগতরা করবে এটার জন্যই করছি। কিন্তু যে কোনো কারণে হোক সেটা ছাত্ররা সেইভাবে আমাদেরকে সেইভাবে গ্রহণ করতে পারে নাই, না করার কারণে আজকের এই শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের যে দাবিগুলো মনে করছে যে আমরা পূরণ করি নাই, বা যেটুকু পূরণ হয়েছে এটুকু শুধু আশ্বাসের পরেই আছে। তবে আমি নির্দ্বিধায় বলতে চাই এবং ছাত্রদেরকে অনুরোধ করব, আমার এই প্রিয় ক্যাম্পাসে ছাত্ররাও আমার খুবই প্রিয়, এটা আমি সবসময় বলি যে আমি এই কুয়েটকে ভালোবাসি, কারণ আমার জীবনের অধিকাংশ সময় এই কুয়েটেই চলে গেছে ছাত্র অবস্থা থেকে। কাজে এই কুয়েটের কোনো একটা কিছু ক্ষতি দেখলে কষ্ট লাগে, কান্না পায়। তাই জন্য ছাত্রদেরকে অনুরোধ করব, যারা এখনও বুঝতে পারে নাই, যে বুঝতেছে না যে তাদের দাবি মানা হচ্ছে না, অবশ্যই তাদের দাবি মানা হয়েছে এবং তারা আলোচনার টেবিলে আসে। ডিএসডব্লিউ আছে ছাত্রদের প্রতিনিধি এবং ডিএসডব্লিউ খুবই ছাত্র সহায়ক, উনি একজন, অবশ্যই আলোচনা টেবিলে আসলে এই সমস্যার সমাধানটুকু হয়ে যাবে। তাই জন্য আমি ছাত্রদের অবশ্যই এখানে আসতে বলবো আলোচনার টেবিলে। এবং তারা যে আন্দোলনগুলো করছে, সাধারণ শিক্ষকরা, সকল শিক্ষক এই আন্দোলনের সাথে মনে করে যে না, তাদের দাবি দেওয়া যেটুকু তাদের ছিল মানা হয়েছে এবং চেষ্টা চলছে বাকিগুলো তাদেরকে স্যাটিসফাই করার জন্য। ওই সাধারণ শিক্ষকরা কয়েকজন কথা বলছি যে আমাদের সিনিয়র স্যাররা গিয়ে ওদেরকে আজকে থেকেই হয়তো বুঝাবে বা ডাকবে। অলরেডি ওনারা হয়তো ওদের সাথে কোনো কথা বলার চেষ্টা করতেছে। কারণ আমার অনশনটা আসলে তো এটা একটা এক্সট্রিম কর্মসূচি, তো এটা হলে তো ওরা আবার ওরাও হার্ড লাইনে চলে যাচ্ছে, তাই না? তো আমরা তো চাই হার্ড লাইনে কেউ না যাক, শিক্ষকরাও না যাক, ছাত্ররাও না যাক। তো আমরা চাই যে আমাদের ম্যাক্সিমাম যে 5টা দাবি ছিল, প্রথম 5টা দাবি, সেটা তো মেনে নেওয়া হয়েছে, মোটামুটি মোরলাস মেনে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় কোনো জায়গায় গ্যাপ, যদি স্টুডেন্টরা মনে করে গ্যাপ আছে বা যারা আন্দোলন করছে তারা যদি মনে করে, সেটা নিয়ে নেগোসিয়েশন হতে পারে, কথা হতে পারে, তাই না? কিন্তু এই যে এক দফা চলে আসলো, এটা আসলে আমরা সাধারণ শিক্ষকরা এটা ভালোভাবে দেখতেছি না আর কি। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে বার্তা কি থাকবে, স্টুডেন্টদের জন্য আপনাদের পক্ষ থেকে বলবার কি থাকবে? এখন শিক্ষক ছাত্র আসলে এখানে তো আসলে প্রতিপক্ষ না, তাই না? আমরা তো সবসময় চাই ছাত্রদেরকে তো অনেক কিছুই আমরা ক্ষমা করে দিই, তাই না? তো এখন এটাও তো সেদিকেও যেতে পারে, মানে দুইটা পক্ষ একেবারে স্ট্রিক অবস্থানে থাকলে তো এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভালো হবে না। তা আমরা সাধারণ ছাত্রদের সাথে যোগাযোগ করতেছি, তাদের অনেক মানে সফট ফিলিংস আছে, তাড়াতাড়ি পরীক্ষা শুরু করা বা ক্লাস শুরু করা, কিন্তু হয়তো কারো মোটিভেশনে বা যারা লিড দিচ্ছে তাদের ভয়ে অনেকেই আগে আসতেছে না। তা আমরা সাধারণ শিক্ষকরাও তো তাই চাই যে আমরা আবার যেভাবেই হোক, যেভাবে মিনিমাইজ করা সম্ভব বা যেভাবে এটাকে কম্প্রোমাইজ করে হোক, যেভাবে হোক করে আমরা এটা চাচ্ছি। অলওয়েজ এটা নিয়ে আমার মনে আছে গত লাস্ট 13 তারিখ থেকে যে আবার নতুন করে ওরা আসলো এখানে, অবস্থা রাত্রে যাপন করলো, মানে রাতে বাইরে শুয়ে থাকলো। ওই দিন কিন্তু আমরা অলমোস্ট 4-5 ঘন্টা আমাদের শিক্ষকরা তাদেরকে বুঝাইছে, কিন্তু তারা তো আমাদের অনেক সিনিয়র স্যাররাও ছিল সেখানে, কিন্তু তারা কিন্তু শোনেনি, তাই না? কিন্তু আমরা এখনও আছি, আজকেও আমাদের কথা হয়েছে যে আমাদের সিনিয়র স্যাররা আগে ওদের বুঝাবে যে কীভাবে আমরা এটাকে সলিউশনের দিকে নিয়ে আসা যায়। তো সেটা তো আমরা অলওয়েজ ট্রাই করতেছি।